ইউকা স্কুল এমন একটি প্রজন্ম তৈরি করতে চায় যারা অন্ধ অনুসারী বিশ্বাসী না। আপনি একটা কথা বললেন, আমি একটা কথা বললাম, শিক্ষক একটা ওয়াজ নসিহত ছেড়ে দিল আর সে এটা মনে প্রাণে মেনে নেবে, বিষয়টা এরকম না। আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে আমরা এমনভাবে তৈরি করতে চাই যাতে করে তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দুনিয়ার যে প্রান্তে থাকুক, যে প্রফেশনেই থাকুক, যে কাজই তারা করুক না কেন, তারা যেন নিজেদের মতো পরিস্থিতি মোকাবিলা করার মতো, নিজেকে দুনিয়াতে সাস্টেইন করার মতো, পরকালে সফল ব্যক্তি হওয়ার মতো সিদ্ধান্ত সে নিজে নিতে পারে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ইউকা স্কুলের সম্মানিত সিইও, আমাদের সকলের ভালোবাসার বিশ্বস্ততার জায়গা AHM সাজ্জাদ হোসাইন স্যার। আমি স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ফলাফল প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন উপমহাদেশের বিখ্যাত গবেষক, বিশেষজ্ঞ সার্জন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মতিউর রহমান স্যার। উপস্থিত আছেন একাডেমিক কোঅর্ডিনেটর বিপ্লব মিয়া, হেফস স্কুল অ্যাডমিন আব্দুল লতিফ সোহাগ গাজী, আমাদের ডে শিফট, মর্নিং শিফট, জুনিয়র শাখা ইনচার্জ, বিভাগীয় প্রধান, এক্সাম কন্ট্রোলার, কো কন্ট্রোলার সহ সকল শিক্ষক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী তোমরা এবং তোমাদের বাবা মা, আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলী, শুভাকাঙ্ক্ষী, শুভনদ্দী সকলকে এই পড়ন্ত দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে ইউকা স্কুলের ফলাফল প্রদান অনুষ্ঠানে আপনাদের অনেক ব্যস্ততা উপেক্ষা করে এখানে আসবার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্যিকার অর্থে আমাদের সন্তানদেরকে যদি আমরা ডেভেলপ করতে চাই, আমাদের সন্তানদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই, তাহলে তাদেরকে একেবারে ছেড়ে দিলেই কাজটা হয়ে যাবে না। আমি স্কুলে দিলাম, শিক্ষকরাই সব কিছু করে দিবে, আমাদের সেখানে যাওয়ার দরকার নেই, যোগাযোগ রক্ষা করার দরকার নেই, রেজাল্ট কার্ড তো বাসায় আসবে তারপরে দেখব, এই ধরনের মন মানসিকতা ত্যাগ করে আপনারা যে সরাসরি এখানে আমাদেরকে সহযোগিতা করবার জন্য উপস্থিত হয়েছেন এবং এখানে যারা কথা বলছেন তাদের কথা শুনছেন, আপনারাও এই কথার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে এবং রেজাল্ট প্রদান ও পর্যালোচনার ভিত্তিতে আপনারাও সুচিন্তিত মতামত দিবেন যাতে করে এই প্রক্রিয়াগুলোকে আরও সুন্দর, সুষম আরও উন্নয়ন করতে পারি। সেজন্য আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আজ থেকে 500 বছর, 200 বছর আগে পৃথিবীর উন্নত যে দেশগুলো আছে সেই দেশগুলোতে সৃজনশীল প্রক্রিয়াগুলো শুরু হয় এবং তারা সিলেবাস, কারিকুলাম এবং শিক্ষা কার্যক্রম শুরু করে যে ওই দেশে বিভিন্ন ইন্ডাস্ট্রি, কল কারখানা এবং যে কাজগুলো আছে এই কাজগুলোকে আগে মাঠ পর্যায়ে পর্যালোচনা করে যে আমার দেশে আসলে কি কাজ, আমার দেশের উন্নয়নের জন্য কি কাজ এখানে আছে, সেই কাজ পর্যালোচনা করে এই কাজের ভিত্তিতে প্রতিষ্ঠানে কি কি শিক্ষা দেওয়া প্রয়োজন সেটা তারা ঠিক করে। এটা বহু আগের থেকেই এবং সেই সমস্ত দেশ এখনও উন্নত এবং উন্নয়নশীল দেশ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন, উপমহাদেশে এই অঞ্চলটা ভিন্ন। এই অঞ্চলটা শিক্ষা ব্যবস্থা করা হয়েছে মানুষকে দাস করে তৈরি করবার জন্য। এই অঞ্চলে এখনও শেখানো হয়, যখন আপনি অ্যাপ্লিকেশন হয় কোনো পদের জন্য, হেড ক্লার্ক অথবা মাস্টার অথবা পিয়ন এই পদে আবেদন এখনও শেখানো হয়, সিলেবাস কারিকুলামে এখন আছে। কোনো দিন সিইও পদে, ম্যানেজিং ডিরেক্টর পদে, পরিচালক পদে অ্যাপ্লিকেশন শেখানো হয় না। মানে এই জাতিকে একেবারে ডুবিয়ে রাখার জন্য এই শিক্ষা ব্যবস্থাগুলো করা হয়েছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাবজেক্টিভ এবং যে সমস্ত শিক্ষা কারিকুলাম আছে তার সাথে বাস্তব জীবনে অ্যাপ্লিকেশন এবং কর্মক্ষেত্রের সামান্যতম মিল নেই। বাংলাতে পড়াশোনা করে ব্যাংকে জব করছে, এরকমও আছে। অনার্স মাস্টার্স করেছে ইংলিশে, পরে হচ্ছে প্যারামেডিক্যাল পড়ে সে ডাক্তারি করছে, এরকম আছে। মানে বাংলাদেশের শিক্ষা কারিকুলামগুলো এত হ, জ, ব, র, ল যে এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। এবং আমরা কেন পড়ি, কেন স্কুলে যাই, কেন ইউনিভার্সিটিতে এত পড়াশোনা করা হয়, এটা আমার বোধগম্য নয়। কারণ কর্মময় ক্ষেত্রের সাথে পড়াশোনার সামান্যতম মিল নেই এবং এখানে প্রকৃতপক্ষে কর্মক্ষম মানুষও তৈরি হচ্ছে না এবং নৈতিকতা সম্পন্ন মানুষও তৈরি হচ্ছে না। দুই দিক থেকেই আমাদের শিক্ষা কারিকুলামগুলো চরম ব্যর্থ হয়েছে। তো সেই জায়গায় ইউকা স্কুল একটু ভিন্ন ধারার চেষ্টা করছে। কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলে থাকি, আমরা যেভাবে চিন্তা চেতনা করেছি, আমাদের যে পরিকল্পনাগুলো আছে তার মাত্র 35% পর্যন্ত এখন বাস্তবায়ন করতেও পারি নাই। কারণ এটা বাস্তবায়ন করতে গেলে, এই প্রক্রিয়াগুলো মেনে নিতে গেলে আমাদের শিক্ষার্থীদের যেমন সেই অ্যাবিলিটি থাকতে হবে, আমাদের যারা অভিভাবক মণ্ডলী আছে তাদেরও সেই ধরনের চাওয়া পাওয়া এবং প্রত্যাশার সাথে মিল থাকতে হবে। ঠিক তেমনি সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমাদের শিক্ষক মণ্ডলী। আমাদের শিক্ষক মণ্ডলী এখনও জানে না কীভাবে আমরা পাঠদান করব, কীভাবে শিক্ষার্থীদেরকে ডেভেলপ করব। তো এই যে ব্যাপারগুলো আছে, এই যে তিনটা শ্রেণী, শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক, এই তিনটাকে সমন্বয় করে যুব উপযোগী একেবারে সত্যিকারের সিলেবাস কারিকুলাম এই বাংলাদেশে দেওয়া এখনও সম্ভবপর হচ্ছে না।
কারণ এই কাজটি করতে গেলে যে কোনো একটা জায়গায় যদি গ্যাপ থাকে, শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে অথবা অভিভাবকদের মধ্যে, তাহলে এটি সম্ভব না। যার কারণে ইউকা স্কুল পর্যায়ক্রমিকভাবে চিন্তা করছে কিভাবে আমাদের সিলেবাস, কারিকুলাম এগুলো উন্নত করতে পারি। তার মধ্যে একটি ধারা হচ্ছে সৃজনশীল ধারা। সৃজনশীল এই বাংলাদেশে কেন আসলো এবং সৃজনশীলতার কেন প্রয়োজন, এটা আমাদের অনেক শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী এবং শিক্ষার্থী আছেন তারা জানে না। এখনও আমাদের এই সৃজনশীল প্রক্রিয়াতে এখন একটা প্রশ্ন করা হয়, গাইড দেখে, ওয়ার্কশিট দেখে মুখস্থ করে আসে উত্তর দিয়ে দেয়। তাহলে সৃজনশীল প্রক্রিয়াগুলো যে কারণে দেওয়া হয়েছিল সেটি পুরোদমে ব্যর্থ হচ্ছে এই প্রক্রিয়াগুলো না জানার কারণে এবং এর যথাযথ প্রয়োগ না থাকার কারণে। আপনাদের একটা ধারণা দিই, আমরা এখানে অভিভাবক মণ্ডলী আছেন, শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী আছেন। একটা সৃজনশীল প্রশ্ন 4টা ধারায় কোশ্চিন থাকে। প্রথম কোশ্চিন থাকে হচ্ছে জ্ঞানমূলক। জ্ঞানমূলক বলতে যে এই বিষয়ে সে জ্ঞান অর্জন করেছে কিনা, জানে কিনা, জাস্ট সিম্পল থিং, জানে কিনা, এতটুকু। অর্থাৎ ভারতের রাজধানী কি একটা নাম, সে জানে কিনা, এতটুকু। এর মধ্যে পাণ্ডিত্যের কিছু নেই। একটা দেশের রাজধানী জানা অথবা কোনো কিছু নাম জানা, এর মধ্যে তেমন কোনো পাণ্ডিত্যের কিছু নাই, এই বিষয়টা জানলেই হয়ে গেল। তো এর নাম্বার থাকে হচ্ছে 1 বা সম্ভবত 1 মার্কস থাকে। একটা মার্কসের একটা প্রশ্ন থাকে যে এই বিষয়টা সে জানে কিনা। সেকেন্ড স্টেপে তাকে পরীক্ষা করা হয় তার অনুধাবন শক্তি, অর্থাৎ একটা প্যারা, একটা অধ্যায়, একটা কিছু সে পড়েছে, জেনেছে, শুনেছে, এখান থেকে তার অনুধাবন কি হয়েছে, তার উপলব্ধি কি হয়েছে, সে কি বুঝতে পেরেছে, এটার উপর আবার প্রশ্ন করা হয়। এই প্রশ্ন ধারা হচ্ছে 2 মার্কের কোশ্চেন করা হয়। এখানে অল্প একটু লিখে সে বোঝাতে চায় যে এই অধ্যায় পড়ে, এই বিষয়বস্তু পড়ে আমি এতটুকু অনুধাবন করতে পেরেছি। থার্ড স্টেপে তাকে কোশ্চেন করা হয় যে এর প্রয়োগটা কি, বাস্তব জীবনে এর প্রয়োগ কোথায় আছে, আশেপাশে কি হচ্ছে, এটা কি আমি যে জিনিসটা জ্ঞান অর্জন করলাম, যে জিনিসটা অনুভব করলাম, এটার প্রয়োগিক ক্ষেত্রগুলো কি কি, কারা কিভাবে প্রয়োগ করছে, এই বিষয়গুলো উপলব্ধি আছে কিনা আমাদের শিক্ষার্থীদেরকে, সেটা বুঝবার জন্য একটা প্রায়োগিক একটা প্রশ্ন করা হয়। এটার নাম্বার থাকে হচ্ছে 3 মার্ক। শিক্ষার্থীরা সার্বিক বিষয় পর্যালোচনা করে শিক্ষককে জানাতে চান যে এই বিষয়গুলো এইভাবে এইভাবে প্রয়োগ হয়। চতুর্থ নম্বরে যেটা থাকে উচ্চতর দক্ষতা আমরা বলি, সেটা হচ্ছে সে জ্ঞান অর্জন করলো, অনুধাবন করলো, আশেপাশে প্রায়োগিক বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সে এককভাবে, নিজস্বভাবে, স্বয়ংক্রিয়ভাবে, স্বতন্ত্রভাবে নিজস্ব মেধা, জ্ঞান, বুদ্ধি খাটিয়ে এই বিষয়ে মতামত গঠন করা অথবা সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি কতটুকু তার আছে, এটা নির্ণয় করা হয়। অর্থাৎ আমি জ্ঞান অর্জন করলাম, আমি অনুধাবন করলাম, আমি আশেপাশে পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করলাম, এরপরে এর উপর ভিত্তি করে আমি কি সিদ্ধান্ত নিব। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মসজিদের হুজুরের কাছে ডিপেন্ডেবল হব, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অমুকের কাছে যাব, তমুকের কাছে যাব, নো নট। এই সিদ্ধান্ত আমাকে নিজেই নিতে হবে। আমি যে নিজে এই সিদ্ধান্ত নিতে পারবো, এই একটা প্রক্রিয়ায় এসে এটাকে বলা হয় হচ্ছে উচ্চতর দক্ষতা। অর্থাৎ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আমার জীবন চলার পথে, সেটা ধর্মীয় বিষয় হোক অথবা ট্র্যাডিশনাল যে কোনো বিষয় হোক, এই বিষয়ে আমি নিজস্ব স্বতন্ত্রভাবে আমি যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তাহলে সেটা হবে তার উচ্চতর দক্ষতা। ইউকা স্কুল এমন একটি প্রজন্ম তৈরি করতে চায় যারা অন্ধ অনুসারী বিশ্বাসী না। আপনি একটা কথা বললেন, আমি একটা কথা বললাম, শিক্ষক একটা ওয়াজ নসিহত ছেড়ে দিল আর সে এটা মনে প্রাণে মেনে নেবে, বিষয়টা এরকম না। আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে আমরা এমনভাবে তৈরি করতে চাই যাতে করে তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দুনিয়ার যে প্রান্তে থাকুক, যে প্রফেশনেই থাকুক, যে কাজই তারা করুক না কেন, তারা যেন নিজেদের মতো পরিস্থিতি মোকাবিলা করার মতো, নিজেকে দুনিয়াতে সাস্টেন করার মতো, পরকালে সফল ব্যক্তি হওয়ার মতো সিদ্ধান্ত সে নিজে নিতে পারে। এটা আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং টার্গেট। এর ব্যর্থ হলে আপনারা অভিভাবক ধরবেন, শিক্ষকদেরকে ধরবেন, ম্যানেজমেন্টকে ধরবেন, শিক্ষার্থীদেরকে ধরবেন, গভর্নমেন্টকে ধরবেন, সব জায়গায় ধরবেন যে এই উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন কিনা? এই টার্গেটে আমরা তাদেরকে আগানোর চেষ্টা করছি। এখন আসেন পরীক্ষা সংক্রান্ত দু একটা কথা না বললেই না, যেহেতু আজকে ফলাফল দিবস। আমরা যারা এখানে আছি সকলেই কি 100তে 100 সব সাবজেক্টেই পাবো, এই প্রত্যাশা, এই আশা আমাদের জন্য ভুল। কোনো ছেলে হয়তো গণিতে ভালো, কোনো ছেলে বাংলাতে ভালো, কোনো ছেলে বিজ্ঞানে ভালো, কোনো ছেলে ইতিহাসে ভালো, কোনো ছেলে ইসলামিক যে সাবজেক্টগুলো আছে সেটাতে ভালো। এটাই তো স্বাভাবিক নাকি? এটাই তো স্বাভাবিক। তাহলে যেই ছেলেটা গণিতে খুব বেশি ভালো সে 100 পাবে, এটাই স্বাভাবিক। এবং সে ইতিহাসে খারাপ, সে আরও কম নাম্বার পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে, এই প্রত্যাশা আমাদেরকে ক্ষতি করে। কিছু কিছু প্রত্যাশা আছে যেটা কাঙ্ক্ষিত হওয়া উচিত না, এরকম প্রত্যাশা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। সেজন্য আমাদের মধ্যে একটু কষ্ট হয়ে যায়। কিছু কিছু গার্ডিয়ান আছে যে না, সব সাবজেক্টে 100 পেতে হবে, এরকম তো হওয়ার কথা না, এটা তো হওয়া অস্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা যেটা বলে থাকি একটা মান আছে,
একজন মনে করেন যে বিশেষজ্ঞ জ্ঞানী, আমাদের স্যার আছেন প্রফেসর ডাক্তার মতিউর রহমান স্যার, উনি হচ্ছেন পিত্তথলির পাথর অপারেশনে বিশেষজ্ঞ জ্ঞানী, ঠিক কিনা? বিশেষজ্ঞ জ্ঞানী, তাহলে ওই বিষয়ে ওনার যথাযথ জ্ঞান থাকতে হবে, কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ রুগী অপারেশন করতে হচ্ছে। যথাযথ জ্ঞান না থাকলে এটা সাকসেসফুল হবে না। কিন্তু ওনার লাইফ পরিচালনা করবার জন্য, জীবনকে সুখী সমৃদ্ধ করবার জন্য দুনিয়াতে এবং আখিরাতে আরও কিছু জ্ঞান থাকা দরকার, ঠিক কিনা? আরও কিছু জ্ঞান থাকা দরকার। সেই হিসাবে দেখেন, ওখানে আপনার 100% জ্ঞান আছে, তারপরে জীবন পরিচালনা করবার জন্য ওনার কোরআনের জ্ঞান আছে, ওনার হাদিসের জ্ঞান আছে, ওনার ম্যানেজমেন্টের জ্ঞান আছে, ওনার শিক্ষা বিষয়ে জ্ঞান আছে, ওনার সামাজিক বিষয়ে জ্ঞান আছে, ওনার নীতি নৈতিকতার বিষয়ে জ্ঞান আছে, ওনার রাজনৈতিক জ্ঞান আছে, আছে না? নাই? বলেন। তাহলে এই যে জ্ঞান আছে, এটার মানটা কি আমরা এখন চিন্তা করব। যেটা আমাদের জন্য স্পেশাল সেটার জ্ঞান থাকবে 90 থেকে 100%-এর মধ্যে, যাতে ওটাতে আমরা ফোকাস করতে পারি এবং সাকসেস হতে পারি। আর বাকি যেটা আছে মিনিমাম 80% যদি নলেজ থাকে, আমরা কি স্ট্যান্ডার্ড যদি ধরি 80% নলেজ থাকে, তাহলে এই 80% নলেজ এবং ওই 100% নলেজের সমন্বয়ে আমি একটা সুস্থ সুন্দর সফল ব্যক্তি পাবো। অন্যান্য স্কুল যেখানে 33-এ পাস, আমাদের এখানে কিন্তু 50-এ পাস। কারণটা কি? ইউকে স্কুল মনে করে যে 50-এর নিচে যদি জ্ঞান থাকে কোনো বিষয়ে, তাহলে সেটা সে লাইফে অ্যাপ্লিকেশন করতে পারবে না। সুতরাং 33-এ পাস এটা ব্রিটিশরা করে দিয়ে গেছে আমাদেরকে একটা গোলাম জাতি বানানোর জন্য। 33 আবার পাস হয় কি করে? 50% না হলে পাস হয় কি করে? এটা একটা অজ্ঞ জাতিতে পরিণত করবার জন্য এই সমস্ত নিয়ম নীতি দিয়ে গেছে। অবশ্যই এগুলো এখন চেঞ্জ হয়ে যাবে। এখানে অনেক শিক্ষকেরা আছেন, আপনারা আন্দোলন করবেন বিষয়টা নিয়ে, যে 33-এ পাস এটা আমরা মানি না। ইউকে স্কুল 50-তে পাস, ভবিষ্যতে আমরা এটা 60 করব, 60 পালে পাস হবে। অর্থাৎ অন্যান্য সকল বিষয়ে সাধারণ তাকে একটা মিনিমাম সেন্স থাকতে হবে, এবং আমাদের বাচ্চারা যে কোনো একটা বিষয়ে ভালো করবে। এইভাবেই তারা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ লেখক হবে, কেউ বিজ্ঞানী হবে, কেউ টিচার হবে, বিভিন্ন প্রফেশনে বিভিন্ন জন চলে যাবে। কিন্তু তার আগে তাকে হতে হবে একজন ভালো মানুষ। ইউকা স্কুল সেই ব্যবস্থাও করেছে। এখানে নীতি নৈতিকতা, আদর্শ, সামাজিকতা, জীবনাচার, কৃষ্টি কালচার হিসেবেও তাদেরকে শিক্ষা দেওয়া হয়। এবং আমি অনেক কথা বললাম, আজকে রেজাল্ট দেওয়া হবে। ফেয়ার স্টুডেন্ট যারা অত্যন্ত ওই ক্লাসের মধ্যে সার্বিক দিক থেকে ভালো বিবেচনা করেছেন আমাদের শিক্ষক মণ্ডলী, তাদের ভোটের ভিত্তিতে ফেয়ার স্টুডেন্ট হবে কেউ। আবার এখানে আউটস্ট্যান্ডিং যারা খুব ভালো করেছে, 90-এর উপর নাম্বার পেয়েছে, কেউ 80-এর উপর নাম্বার পেয়েছে ইন এভারেজে, কেউ হচ্ছে 70-এর উপর নাম্বার পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। তাদেরকে আমরা একটা ক্যাটাগরিজ করে রেজাল্ট পাবলিশ করব, যাতে এখানে ওই দৌড়টা না থাকে যে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো। এখন 100-র মধ্যে যদি 70 পায় কেউ ফার্স্ট হয়, এটাকে আমরা অ্যালাউ করি না। 100-র মধ্যে 100 পেতে হবে। সুতরাং আমরা একটা ক্যাটাগরি করেছি, সেইভাবে রেজাল্ট দেওয়া হবে। আমি অনেক কথা বললাম, আমার শিক্ষার্থীদের অনুরোধ করব, তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, ক্লাস জুনিয়র সেকশন ছেড়ে সিনিয়র সেকশন ছেড়ে এখন ক্লাস 1-এ পড়ো, কেউ 5-এ, কেউ 7-এ পড়ো। তোমাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে। এই বিষয়গুলো পর্যালোচনা করে ইনশাল্লাহ তোমরা পড়ালেখা করবা, ভবিষ্যতে ভালো মানুষ হও, এটা আমাদের প্রত্যাশা। সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।